মাই ডিয়ার লার্নার্স, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ ক্লাসের প্রথম ক্লাস। গত ক্লাসে আমি তোমাদের একটা ডেমো দিয়েছিলাম, একটা ইন্ট্রো দিয়েছিলাম, অর্থাৎ কিক অফ ক্লাস বলেছিলাম, যে ওই ক্লাসে বলেছিলাম যে ইংরেজি সেকেন্ড পেপারটা তোমাদের জন্য ফুল অ্যান্ড ফ্রি করবো। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের ক্লাস টাইমটা হচ্ছে একটু শর্ট হবে, কম হবে, এই জন্য আমাদের ক্লাস সংখ্যাগুলো বেশি হবে। আর তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আর গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম কিক অফ ক্লাস, সেই কিক অফ ক্লাসের উপর ভিত্তি করে আজকে আমাদের প্রথম ক্লাসটা নিচ্ছি। দেখো, কিক অফ মানে হচ্ছে শুরু বা ইনিশিয়াল কোনো কিছুকে বোঝায়। ফুটবলের ক্ষেত্রে এই বিষয়টা ব্যবহার করা হয় বা এই শব্দটা ব্যবহার করা হয়। তবে আজকে আমরা আর্জেন্টিনা এবং জর্ডানে খেলা দেখলাম ভালোই খেলছে। তবে জর্ডান খুবই ভালো খেলছে, বলতে গেলে খুবই ভালো খেলছে। হয়তো বলতে পারো আমি একজন ব্রাজিলিয়ান ফ্যান, তবে বলতে পারি আর্জেন্টিনাও ভালো খেলছে, তবে বেশ ভালো দৌড়ের উপরে রাখছে। তবে অপরদিকে তোমার আলজেরিয়া আর হচ্ছে অস্ট্রিয়া, হ্যাঁ, এই দুইটা ম্যাচের মার প্যাচে অর্থাৎ 3-3 গোলে ড্র হওয়ার কারণে দেখলাম ইরান বাদ পড়ে গেল। খুবই খারাপ লাগছে। ইরানের জন্য সবথেকে বেশি খারাপ লাগছে হচ্ছে এই জিনিসটা, যে তারা হচ্ছে আমেরিকার মাঠে খুবই কষ্ট করে খেলতে হয়েছে। তারপর মেক্সিকো থেকে আমেরিকা আসতে হইতো খেলা শুরুর আগে, তারপর হচ্ছে খেলা শেষ হওয়ার সাথে সাথে আবার চলে যেতে হতো। বেশ লম্বা একটা জার্নি ছিল। যাই হোক, জানি না এটা একটা হয়তো বলতে পারো রাজনৈতিক কারণ। তবে আমরা পড়ায় ফিরে আসি। আচ্ছা, দেখো, আমাদের প্রথম ক্লাসটা যে টপিকের উপরে নিব সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। হ্যাঁ, এটা তোমাদের বলতে পারো হচ্ছে ইংরেজি গ্রামারের সব থেকে সস্তা একটা টপিক, সবাই পারে। এখন এই জায়গায় হচ্ছে তোমাদের এরকম ফ্রেজ দিয়ে দেওয়া থাকবে। এই ফ্রেজের উপর ভিত্তি করে তোমাকে ড্যাশ দেওয়া থাকবে, নিচে 10টা ড্যাশ দেওয়া থাকবে, অর্থাৎ বক্সে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে। এর উপর ভিত্তি করে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে আর ফ্রেজগুলোর অর্থ জানতে হবে। আর এরকম লিমিটেড ফ্রেজ দিয়ে দেওয়া থাকবে। আর তোমাদের যে বোর্ডগুলো, অর্থাৎ যে বোর্ডগুলো যে পরীক্ষায় যে আসে সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে এই ফ্রেজগুলোই ব্যবহার করা হয়। আমি বোর্ড থেকেই নিয়েছি আর কি, মানে বোর্ড থেকে বলতে অর্থাৎ অ্যানালাইসিস করে এগুলোই নিয়েছি। হ্যাঁ, এর বাইরেও তোমার কিছু বোর্ড থেকে আসতে পারে, সেগুলোও আমি তোমাদেরকে এক্সাম্পলে দিয়ে দিয়েছি, অর্থাৎ প্র্যাকটিসে দিয়ে দিয়েছি। আর কলেজের ক্ষেত্রে তোমাদের দেখা যায় যে এরই বাহিরে তোমাদের আসতে পারে। হ্যাঁ, এর বাহিরে অনেক জায়গায় আসছে, অনেক কলেজে আসছে। এখন তোমাদেরকে আমি ওগুলোও চেষ্টা করব দেওয়ার, তবে ক্লাস অনেক বেশি হবে। আর সেই ধারাবাহিকতা হচ্ছে তোমাদের আজকে শুরু করতে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করে দেখো। শুরুতে আমি লিখেছি হচ্ছে ওয়াজ বর্ন, তারপর হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, তারপর হচ্ছে উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, হোয়াট ইফ, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস ডট ডট লাইক, হোয়াটস, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, তারপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার। যাই হোক, এর থেকেও আরও বেশি ফ্রেজ আছে, আমরা সেগুলো প্র্যাকটিসে রেখেছি। এবার আসি প্রথমটাই, একেবারে প্রথম যেটা, সেটা হচ্ছে তোমাদের চেনা পরিচিতই ওয়াজ বর্ন। এটা হচ্ছে সবাই পারে। সেটা কি, কোনো একটা ব্যক্তির নাম দেওয়া থাকবে বা একটা বস্তুর নাম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তারপর একটা ড্যাশ দেওয়া থাকবে, তারপরে ওই ব্যক্তির জন্মস্থান, সময়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছে, এরকম একটা ইয়া দিয়ে দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ওয়াজ বর্নটা বসাতে হবে। এখন আমি যদি তোমাকে যদি দেখাই, একটু খেয়াল করে দেখো। এই যে আমার শুরুতে হচ্ছে কি থাকবে বলো, সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এখন এরপর একটা এরকম ড্যাশ থাকবে, তারপর হচ্ছে তার জন্ম তারিখ, সাল আর কি স্থান, এটা দিয়ে দেওয়া থাকবে। তখন আমার সেই ক্ষেত্রে সেখানে হচ্ছে আমাকে কি বসাইতে হবে, ওয়াজ বর্ন বসাইতে হবে। এখন এই জায়গায় যে বর্ন শব্দটা, এই বর্ন শব্দটা আসলে প্যাসিভ মোডে বসেছে আর কি। এই বর্ন শব্দটার ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি এই ওয়ার্ডটা কোথা থেকে আসে, এই ওয়ার্ডটা ইংরেজি গ্রামারে বেয়ার থেকে এসেছে। ইংরেজি ভোকাবুলারি হচ্ছে কি, বেয়ার থেকে এসেছে। এই বেয়ারের অনেকগুলো অর্থ হয়। বেয়ার মানে আমরা জানি হচ্ছে সহ্য করা, বহন করা। আরেকটা অর্থ হচ্ছে জন্ম, অর্থে ব্যবহার করা হয়। এটা হচ্ছে B1, আর B2 হচ্ছে বোর, BORE, আর B3 হচ্ছে BORN অথবা BORNE, যেটাই বলে না কেন। তবে আমরা B3 হিসাবে এই বর্ণই ব্যবহার করি। ক্লিয়ার, বুঝতে পেরেছ? বেয়ার, বর, বর্ন। আচ্ছা, দেখো
এখন এই যে দেখো কি একটা সাবজেক্ট দেওয়া আছে, একটা ব্যক্তি দেওয়া আছে যদিও প্রোনাউন, আর এরপরে কি বলো দেখো কি লেখা আছে, হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, জার্মান প্যারেন্টস। এখন জার্মান প্যারেন্টস মানে কি? জার্মান প্যারেন্টস মানে হচ্ছে তোমার জার্মান বংশে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ জার্মানি বাবা মায়ের ঘরে সে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ জন্মগ্রহণ বুঝিয়েছে। সেই ক্ষেত্রে আমি কি বসাবো? চোখ বন্ধ করে ওয়াজ বর্ন বসাবো। তোমার বক্সে উপরে লেখাই থাকবে ওয়াজ বর্ন। ক্লিয়ার এতটুকু? এবার আসি, দেখো একে ফজলুল হক ড্যাশ ইন কি বরিশাল। আর এই জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের এই যে বোর্ডের যে রেফারেন্সগুলো দেওয়া, আমি তোমাদের প্রত্যেকটা রুলসে কোন কোন জায়গা থেকে বোর্ড থেকে কোশ্চেন এসেছে সেগুলো প্র্যাকটিস আকারে দিয়ে দিয়েছি। আমরা স্বাভাবিকভাবে আগে কি করতাম যে একটা কোশ্চেন দিতাম, মানে একটা রুলস লিখতাম, ওই রুলসের কয়টা প্র্যাকটিস দিয়ে দিতাম। এখন তোমাদের ক্ষেত্রে যে রুলসটা দিচ্ছি ওই রুলসে যে বোর্ড কোশ্চেনগুলো আসে সরাসরি ওই প্র্যাকটিসগুলো তোমাদের সামনে এনে দিচ্ছি। কথা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তাহলে কি একে ফজলুল হক জন্মগ্রহণ কোথায় করছে? বরিশাল। তাহলে কি এখানে ওয়াজ বর্ন বসবে। এবার আসি সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ওয়াজ বর্ন, অর্থাৎ এই জায়গায় কি ওয়াজ বর্ন, এই জায়গায় একটা ড্যাশ থাকবে, ইন 469 BC বিফোর ক্রাইস্ট। আচ্ছা এখন এই জায়গায় কি সক্রেটিসের জন্ম বুঝিয়েছে, এই জন্য সেই ক্ষেত্রে কি আমি ওয়াজ বর্ন চোখ বন্ধ করে লিখেছি। তবে একটা কথা বলি, এই জায়গায় দেখো সেন্টেন্সড লেখা আছে। আমরা জানি সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। কি জানি বলো? সেন্টেন্স মানে জানি বাক্য। তবে ল এর ভাষায় বা আইনি ভাষায় সেন্টেন্স মানে হচ্ছে শাস্তি দেওয়া। কি দেওয়া? শাস্তি দেওয়া। এখন তাকে শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কি কারণে জানো? তিনি হচ্ছে ওই সময়ে যে রাজা আর এক স্বীকৃত দেবী ছিল, সেই দেবীকে সেই দেবীর যে রীতিনীতি তিনি হচ্ছে অস্বীকার করেছিল। আর তিনি হচ্ছে তারই সময় মডার্ন টাইপের চিন্তাভাবনা করত এবং তার কিছু অনুসারী হয়েছিল। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে তার অনুসারীগুলো ছিল ইয়াং এজের। এই জন্য সরকার বুঝতে পারছে যে সে তাদের বর্তমান যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে কি করে ফেলতেছিল? ডাইভার্ট করে ফেলতেছিল। সেই জন্য তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তবে তিনি হচ্ছে ধর্ম, রীতি, নীতি সব বিষয় নিয়ে কথা বলতো। আর আমরা তো জানি সক্রেটিস কী ছিল। যাই হোক, এবার আসি, বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট on 16 December 1971 after 9-month bloody war against the occupation of army। একটু অকুপেশন শব্দটার মানেটা একটু বুঝি। আমরা অকুপেশন মানে জানি হচ্ছে পেশা। অকুপেশন মানে আমরা কি জানি? পেশা। তবে এই জায়গায় অকুপেশনের আরেকটা অর্থ হবে। এই জায়গায় অকুপেশন মানে বোঝানো হচ্ছে যারা হচ্ছে দখলদারকে বোঝায়, মানে দখলদার বোঝায়। কারা ছিল দখলদার? এই পাকিস্তানি আর্মি। এই পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলাম কি এই দখলদার পাকিস্তানিদের আর্মির বিরুদ্ধে। দীর্ঘ 9 মাস কি যুদ্ধ করার বিনিময়ে আমরা কি পেয়েছি বলো? এই 16ই ডিসেম্বর স্বাধীনতা পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের একটা সার্বভৌমত্বের অর্জন, অর্থাৎ এটার একটা জন্ম বুঝিয়েছে, আমাদের দেশে একটা জন্ম বুঝিয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো বলো? ওয়াজ বর্নটা বসাবো। কথা বুঝতে পেরেছ? এবার আসি, হি ওয়াজ বর্ন ইন 1729 ইন ইংল্যান্ড। সে হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছে? ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। সেই ক্ষেত্রে আমি কি লিখেছি বলো? ওয়াজ বর্ন লিখেছি। এবার আসি, এই দেখো এটা হচ্ছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। দেখো, সক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোসফার। এখন দেখো তার একটা জন্মসাল, ওই যে একটু আগে আমরা এটা পড়ে আসছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার ওয়াজ বর্ন বসবে। এবার আসি, হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। এটাও একটা স্থান বুঝিয়েছে। সেই ক্ষেত্রে আমি কি বসাইছি? ওয়াজ বর্ন বসাইছি। আচ্ছা, শি ড্যাশ ইন আ রিমোট ভিলেজ। হ্যাঁ, এখন দেখো কালসিন্দুর একটা স্থানের নাম, কালসিন্দুর গ্রামের আর কি কথা বুঝিয়েছে। এই রিমোট শব্দটা আসলে কি? আমরা জানি রিমোট মানে কি, আবার যেমন আমার হাতে যেমন একটা আছে এটা রিমোট। হ্যাঁ, এখন রিমোট মানেটা কি?
এই ক্ষেত্রে রিমোট শব্দটার অর্থ কি? এই ক্ষেত্রে রিমোট শব্দটার অর্থ হচ্ছে প্রত্যন্ত বুঝিয়েছে, প্রত্যন্ত অঞ্চল আছে না, সেই রকম একটা অর্থ দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে কি বসাইতে হবে বলো? প্রত্যন্ত অঞ্চলে, যে কালসিন্দুর প্রত্যন্ত অঞ্চলে সে জন্মগ্রহণ করেছে, তাহলে সেই ক্ষেত্রে কি বসাবো? ওয়াজ বর্ন বসাবো। এবার আসি, হি ড্যাশ অ্যাট সাগরদাড়ি যশোর। তাহলে কি সে যশোরের সাগরদাড়ি একটা জায়গায় সে জন্মগ্রহণ করেছে। এবার আসি, শেক্সপিয়ার ওয়াজ দেখো, এই যে দেখো ড্যাশ, শেক্সপিয়ার কি বলো? ড্যাশ অ্যান্ড রাইজড মানে আমরা জানি বৃদ্ধি, তবে এই জায়গায় অর্থ হবে হচ্ছে বেড়ে ওঠা। স্টেটফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। তার মানে এই স্টেটফোর্ড আপন অ্যাভন এটা হচ্ছে ইংল্যান্ডের একটা স্থানের নাম, হ্যাঁ, শহরের নাম। এখন সে ইংল্যান্ডের এই স্টেটফোর্ড আপন অ্যাভনে বেড়ে উঠেছিল। এখন দেখো এই ক্ষেত্রে কি বলো, তার জন্মস্থান বুঝিয়েছে, আর শেক্সপিয়ারের ক্ষেত্রে বুঝিয়েছে, তাহলে একজন ব্যক্তির নাম, তার জন্মস্থান বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি লিখেছি বলো? ওয়াজ বর্ন লিখেছি। এখন এই জায়গায় দেখো রাইজড এটা কিন্তু B3, আবার দেখো এই জায়গায় বর্ন এটাও কিন্তু B3। একটা রুলস মনে রাখবা, একটা বিষয় মনে রাখবা, অ্যান্ড এর আগে এবং পরে সব ক্ষেত্রে সিমিলারই বসে। মানে সিমিলার কীরকম বসে, যদি তোমাদেরকে বলি অ্যান্ডের আগে যদি তুমি B3 দাও, পরেও হয়তো তোমার B3 দিতে হবে। এখন সেটা আবার কীরকম, বা এই সিকোয়েন্সটা আসলে কি, আমরা তোমাদেরকে যখন আমি যে স্টুডেন্টদের যখন পড়াইছিলাম তখন সেই ক্ষেত্রে একটা কথা বলি, এই যে ফ্যান বয়েজ বলে একটা কথা বলি, ফ্যান বয়েজ। এফ তো হচ্ছে ফর, এ তো হচ্ছে অ্যান্ড, এন তো হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এস তো হচ্ছে সো। এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ, তারপরে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ বসে। ক্লিয়ার? এখন দেখো এখন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে জিনিসটা বললাম, যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে আমি যদি একটা বাক্য লিখি, যেমন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এখন দেখো এই বাক্যটাকে কি এভাবে লেখা যায় না? হি ইজ পুর বাট অনেস্ট, অবশ্যই লেখা যায়, এবং এই বাক্যটা দেখেই তোমরা অভ্যস্ত। এখন এই জায়গায় যে হিজটা কেন লেখা হয় না? এই হিজটা এখানে লেখা হয় না এন্ডের আগে এবং পরে যদি একই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তখন সেই ক্ষেত্রে ওই পরবর্তীতে একই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না লিখলেও চলে। একটু বুঝতে পেরেছো? এখানেও কিন্তু SMS ওয়াজ রাইজড ছিল, সেই ক্ষেত্রে এখানে যেহেতু ওয়াজটা লিখেছি আর এই জায়গায় ওয়াজটা লেখা লাগলো না। হ্যাঁ, বুঝতে পেরেছো এই জিনিসটা নাকি বুঝো নাই? আশা করি বুঝতে পেরেছো। এবার পরে এক্সাম্পলে আসি আমরা। হ্যাঁ, পরের এক্সাম্পল বলতে তোমাদের পরবর্তীতে একটা রুলস, সেটা হচ্ছে সেই রুলসটা কীরকম, একসাথে হচ্ছে তোমাদের 4টা রুলস দিয়ে দেওয়া আছে। এই 4টা রুলসকে আমি একসাথে কেন দিছি, কারণ স্টুডেন্টদের মধ্যে একটা মেজর প্রবলেম হয়, তারা হচ্ছে উড রেদার, হ্যাভ হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার আর ইউজ টু একেবারে তোমাদের মধ্যে একটা ব্লেন্ডার বাজায় ফেলে। কীরকম ব্লেন্ডার বাজায় ফেলে? কারণ স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ দেখো সাবজেক্ট, হ্যাঁ, তারপরে ড্যাশ, তারপরে দেখো এই যে বারবার বেস ফর্ম, তিনটে একেবারে SMS পজিশন, তারপরে হচ্ছে আরেকটা ড্যাশে পরে যে দেখো দেন আছে। যাই হোক, এটা আমি খুব সহজে বুঝাইতে পারবো, তবে এই তিনটা তোমাদের জন্য প্যাচে লাগবে। তবে আমি যদি তোমাদেরকে বলি উড রেদার, হ্যাঁ, এটা মানে হচ্ছে বরং বোঝায়। হ্যাড টু মানে হচ্ছে তোমার বাধ্যবাধকতা বোঝায়। আর হ্যাড বেটার মানে হচ্ছে তোমার উচিত অর্থ বোঝায় এরকম। আর ইউজ টু মানে হচ্ছে তোমার অতীতে কোনো কাজের অভ্যস্ততা বোঝায়। আর সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের শুরুতে হচ্ছে আমি উড রেদারটা নিয়েছি। দেখো এই উড রেদার, যার অর্থ হচ্ছে বাংলা অর্থ কি বলো? বরং। আর এখানে আমি একটা কথা সুন্দর করে লিখেছি, দেখো দুইটা কাজ বা বিষয়ের মধ্যে প্রথম কাজটি বা বিষয়টি বেছে নেওয়াকে এবং দ্বিতীয় কাজ বা বিষয়টি কোনোভাবেই বেছে না নেওয়া, অর্থাৎ দুইটা কাজের মধ্যে তুমি একটা কাজটি খুব কঠিনভাবে, এই যে দেখো খুব কঠিনভাবে বেছে নিবা, হ্যাঁ, আরেকটা কাজকে তুমি কোনোভাবেই বেছে নেবা না। যেমন আমরা আমাদের কথায় এভাবে বলি না, আমি মরে যাব তাও ভিক্ষা করব না। তাহলে আমি দুইটা কাজের মধ্যে একটা কাজকে বেশি প্রেফার করতেছি, আর একটা কাজকে প্রেফার কম করতেছি, বা ওটা কোনোভাবেই আমি মেনে নিচ্ছি না। তখন সেই ক্ষেত্রে তোমাকে
উড রেদার বসাইতে হবে। একটা সুন্দর একটা কথা বলে দেই যে তোমার বাক্যে যদি সাবজেক্ট ড্যাশ এবং দেন থাকে, তুমি চোখ বন্ধ করে সেখানে হচ্ছে উড রেদার বসাবা। আমার কথাটা বুঝতে পেরেছো? তোমার বাক্যে যদি সাবজেক্টে পরে একটা ড্যাশ থাকে, তারপরে হচ্ছে দেন থাকে, ওই বাক্যে তখন চোখ বন্ধ করে তুমি উড রেদার বসাবা। এবার আসো দেখো, এই জায়গায় আমি একটা স্ট্রাকচার লিখেছি, দেখো সাবজেক্ট ড্যাশ যেখানে হচ্ছে উড রেদার বসবে, তারপর হচ্ছে ভার্ব বেস ফ্রম। মনে রাখবা উড রেদার, হ্যাড বেটার, হ্যাঁ এরা হচ্ছে মডালের মতো কাজ করে, এদের পরে সবসময় ভার্ব বেস ফ্রম বসে। আর সচরাচর আমি ভার্ব বেস ফ্রমকে ভিজিও বলে প্রকাশ করি। তারপরে হচ্ছে দেন। আর এই জায়গায় আমি লিখেছি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ আপাতত তোমাদের বোঝার দরকার নাই, তোমরা এখানে ভার্ব বেস ফ্রম ধরে নিবা। হ্যাঁ, এখানে হচ্ছে দেনের আগেও একটা ভার্ব বেস ফ্রম, দেনের পরেও একটা ভার্ব বেস ফ্রম বসতে পারে, অথবা নাউনও বসতে পারে, যেটাই বসে না বসুক আর কি, তবে দুইটা ক্ষেত্রে হচ্ছে সেম জিনিসটাই বসে। আচ্ছা, এখন আমি তোমাকে এই যে একটু আগে কথা বলছিলাম যে প্রশ্নে যদি দেন থাকে তখন আমরা চোখ বন্ধ করে সেখানে কি লিখবো? উড রেদার লিখবো বা উড রেদার বসিয়ে দিব। আসো আমরা যদি একটু দেখি, একটু দেখো, দেন আছে, চোখ বন্ধ করে আমি উড রেদার লিখতেছি। এই যে দেখো দেন আছে, আমি চোখ বন্ধ করে উড রেদার লিখতেছি। এই যে দেখো দেন উড রেদার, চোখ বন্ধ করে খালি দেখবা, খালি দেন দেখবা আর উড রেদার, দেন দেখবা আর উড রেদার। এই যে দেখো দেন উড রেদার, এই যে দেন আছে উড রেদার, আবার কি বলো দেন আছে উড রেদার, এই যে দেখো দেন আছে উড রেদার। আর এই জায়গায় আমি একটা দেখো নোট লিখেছি, নোটটা কি অধিকতর পছন্দ করা বা চাওয়া অর্থে বসে। উড রেদারটা কি আরও একটা ক্ষেত্রে বসে, অধিকতর কি বলো পছন্দ করা বা চাওয়া অর্থে। এটা বর্তমান ও ভবিষ্যৎকে নির্দেশ করে একটা স্ট্রাকচারও দিয়ে দিয়েছি। সাবজেক্ট প্লাস উড রেদারের পরে কি ভার্ব বেস ফ্রম। দেখো আমি সেই ধারাবাহিকতায় যদি বলি, আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফটের প্রয়োজন নাই। আমি কি করতেছি? আই ড্যাশ ওয়াক, আই ড্যাশ কি আই উড রেদার ওয়াক, তার মানে কি অধিক পছন্দ করা অর্থে আমার লিফট ভালো লাগতেছে না, আমি হেঁটে কি বলো নামবো, এই অর্থে বুঝাচ্ছি, বা উপরে উঠবো এই অর্থে বুঝাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি বসাইতে হয়েছে বলো? উড রেদার বসাইতে হয়েছে, অর্থাৎ কি অধিক পছন্দ করা অর্থে। এতটুকু বুঝতে পেরেছো? আর এই ক্ষেত্রে কিন্তু দেন ছিল না, কি ছিল না? দেন ছিল না, এটা একটু মাথায় রাখবা। আর সেই ক্ষেত্রে কি এই অর্থটা কার্যকরী, এই অর্থ অনুযায়ী কিন্তু দেনটা বসাইছি। এবার আসো দেখো হ্যাভ ভার্ব টু। এই হ্যাভ ভার্ব টু এখানে কি থাকে? এই হ্যাভ ভার্ব টু, এই হ্যাভ ভার্ব টুর মধ্যে হ্যাভ, হ্যাজ আর একটা হচ্ছে হ্যাড থাকে। আমি প্রথমে তোমাকে হ্যাভ আর হ্যাজটা শিখাবো, তারপর হচ্ছে হ্যাডটা শিখাবো। এবার আসো দেখো, এই রুলসের যে নিয়মটা আমি খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি, যদি আমি লিখি নাই, তোমাদের আলাসান ভাই আমাকে খুব সুন্দর করে স্লাইডটা উপস্থাপন করে দিয়েছে। হ্যাঁ, চেষ্টা করবো আমিও স্লাইডটা বাসায় লিখে নিয়ে আসি, বাট এখানে আমার প্রেজেন্টেশনের জন্য ভাই একটু খুব সুন্দর মতো গুছিয়ে দেয়। আচ্ছা, ধন্যবাদ আলাসান ভাই। এবার আসি দেখো, এই দেখো রুলসটা কি বলছি দেখো, কোনো কাজ করার জন্য কিছুটা চাপ আছে বা বাধ্যবাধকতা আছে, বা কোনো কাজ অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন এই অর্থে। তাহলে কোনো কাজ করতে হবে বা করার জন্য কিছুটা চাপ আছে, বাধ্যবাধকতা আছে, সেই ক্ষেত্রে আমাকে কি বসাইতে হবে বলো? হ্যাভ টু বসাইতে হবে। দেখো দে ড্যাশ সলভ দিস কি বলো? প্রবলেমস সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। এখন তাদের সমস্যাটা সমাধান করতে হবে অতি শীঘ্রই, নইলে কি বলো তাদের প্রজেক্টটা ফেল হয়ে যাবে। তাহলে কি এখানে কি আবশ্যকতা বা কিছুটা বাধ্যবাধকতা বুঝাইছে? তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি বসাইতে হবে? হ্যাভ টু বসাইতে হবে। আর একটা খেয়াল করে দেখো, আমি কিন্তু এই জায়গায় দেখো এই যে হ্যাভ টু এর পরে কিন্তু এই যে ভার্ব বেস ফ্রম বসে, একটু খেয়াল করে দেখো, এই যে আমি তোমাকে কি বলেছিলাম, এই জায়গায় দেখো এই যে সাবজেক্টে পরে ভার্ব বেস ফ্রম, আবারও দেখো সাবজেক্টে পরে ভার্ব বেস ফ্রম, আবারও দেখো সাবজেক্টে পরে ভার্ব বেস ফ্রম, কিন্তু অর্থগত দিক থেকে এই যে দেখো এই কিন্তু আবশ্যকতা বুঝাইছে, এই জন্য আমি ওই জায়গায় হ্যাভ টু বসাইছি। আমার কথাটা বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? দেখো আর এরকম কিন্তু আবার দেখো এই ড্যাশের পরে কিন্তু এই হ্যাড বেটারটাও বসতে পারে, তবে কিন্তু হ্যাড বেটার আবার অন্য অর্থে বসবে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে আমি বিষয়টা বুঝতে পেরেছি, এখানে কিছুটা বাধ্যবাধকতা বা আবশ্যকতা বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমি কি হ্যাভ টু বসিয়েছি। এবার আসি, ইউ লুক ভেরি আংশাস, তোমাকে দেখতে বেশ উদ্বিগ্ন লাগছে। অ্যান্ড ইউ ক্যান নট কন্টিনিউ ইউর স্টাডি এনি লঙ্গার, তুমি কি করতে পারতেছো না? তোমার স্টাডিকে বড় করতে পারতেছো না বা পড়তে পারতেছো না। ইউ ড্যাশ টেক রেস্ট, তোমাকে অবশ্যই কিছুটা বাধ্যবাধকতা মনে হচ্ছে যে তোমার তুমি না হলে রেস্টটা না হলে অসুস্থ হয়ে যাবা, সেই ক্ষেত্রে কি আমি কি বসাচ্ছি বলো? এই হ্যাভ টু বসিয়েছি। কথাটা বুঝতে পেরেছ? এবার আসি,
সামটাইমস উই ড্যাশ, দেখো এই যে সেই ভার্ব বেস ফ্রম সামথিং আনউইলিংলি ফর দ্য স্যাক অফ পিস, মাঝে মাঝে আমাদের শান্তি হরণের জন্য আনউইলি বা অনিচ্ছাকৃতভাবে অনেক কিছুই মেনে নিতে হয়। এখন দেখো সেই ক্ষেত্রে আমাদের এই যে মেনে নেওয়াটা একটা বাধ্যবাধকতা কিন্তু আবশ্যকতা বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমি কি বসিয়েছি, হ্যাভ টু বসিয়েছি। আরও একবার বলি, এখানে কিন্তু বাধ্যবাধকতা বা আবশ্যকতা বোঝাবে, সেই ক্ষেত্রে আমি বসাচ্ছি সাবজেক্ট ড্যাশ, তারপর হচ্ছে ভার্ব বেস ফ্রম দেওয়া আছে। এই তিনটা ক্ষেত্রে কিন্তু ঝামেলা। প্রথম ঝামেলাটা কিন্তু আমি কি দিয়ে দেন দিয়ে ফিল আপ করে ফেলছি, বাকি তিনটার ক্ষেত্রে কিন্তু আমাকে অর্থ বুঝতেই হবে। স্টুডেন্টরা কিন্তু এই জায়গাটায় ভুল করে। আচ্ছা, এবার আসি, দেখো ইউ ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। এখন দেখো আমাকে টাইম বা সময়টা ইউটিলাইজ করতে হবে প্রপারলি, ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। এখন সেই ক্ষেত্রে কি আমি কি বসিয়েছি, হ্যাভ টু বসিয়েছি, কারণ এখানে কি বাধ্যবাধকতা বুঝিয়েছে। এবার দেখো শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। তাহলে কি বলো, তাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই কি করতে হবে, পরিশ্রম করতে হবে। এখন দেখো দেখো এই যে দেখো মানে ভালো রেজাল্টের জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে। এখন দেখো খেয়াল করে দেখো এই হ্যাজ টুটা এই হ্যাজ টু কখন বসবে অথবা হ্যাভ টু কখন বসবে, মনে রাখবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তখন সেই ক্ষেত্রে তোমাকে হ্যাজ টু লিখতে হবে। আর হ্যাভ টু হচ্ছে বাকি সকল প্লুরাল, আর বাকি সকল যে কোনো পার্সন হলেই হবে, তবে এক্সেপ্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন সেক্ষেত্রে তুমি বলতে পারো এক্সেপ্ট সেকেন্ড পারসন যদি হয়, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল যদি হয়, ইউর ক্ষেত্রে তোমাকে ওই হ্যাভ নিতে হবে। কথা বুঝতে পেরেছো? থার্ড পারসন প্লুরাল উই, সেই ক্ষেত্রেও কি মানে তোমাকে কি উইর ক্ষেত্রেও কি তোমাকে হ্যাভ টু নিতে হবে। অর্থাৎ বলতে চাচ্ছি হচ্ছে এইটাই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই হচ্ছে ভার্বের সাথে ক্ষেত্রেই হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয়, আদারওয়াইজ কোনো কিছুর সাথে অ্যাজ বাই এস যুক্ত হয় না। এটা নিয়ে আমি তোমাদের ক্লাস নিব বা আমার বেসিক ক্লাসগুলো যাবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে এই টপিকগুলো বুঝাবো। আপাতত একটু তোমাদের কাছে একটু ব্ল্যান্ডার মনে হলো, তোমরা একটু বুঝে নাও। সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে না। সেই ক্ষেত্রে দেখো এই যে হ্যাভ বসিয়েছি, দেখো এই জায়গায় ই আছে আর এই জায়গায় কি আছে, এস আছে, অর্থাৎ অ্যাজ বাই এস আছে। আচ্ছা, ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন, মোস্ট স্কুল চিলড্রেনদের কি ওয়ার ইউনিফর্ম, অবশ্যই বা একটা বাধ্যবাধকতা আছে যে ইংল্যান্ডের অধিকাংশ বাচ্চাদের কি ইউনিফর্ম পরার বাধ্যবাধকতা আছে। সেই ক্ষেত্রে কি বলো, আমাকে হ্যাভ টু বসাইতে হবে। এবার আসি স্টুডেন্টস, দেখো এই যে স্টুডেন্টস থার্ড পারসন, এটা কি থার্ড পারসন কিন্তু প্লুরাল, এটা কিন্তু বাই প্লুরাল, তখন সেই ক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে বলো, এই হ্যাভ টু লিখতে হবে। আচ্ছা যাই হোক, এবার আসি স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। এখন দেখো গুড ম্যানার অর্থাৎ ভালো আচরণ প্রতিদিন কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো এই প্র্যাকটিসের সাথে একটা সূক্ষ্ম জিনিস আছে, সেটা একটু তোমাকে খেয়াল করতে হবে। আমরা এই প্র্যাকটিসটাকে এইভাবে শুনে আসছি, এটা কিন্তু তোমার একটা নাউন, এটা কি নাউন, আর এই যে এসি যেটা আছে সেটা কিন্তু ভার্ব। ঠিক এসএমএস তোমরা যে অ্যাডভাইস পড়েছিলা, কি পড়েছিলা, অ্যাডভাইস, এই যে দেখো অ্যাডভাইস এসি, এই এসিটা হচ্ছে ভার্ব, আর এই সিটা হচ্ছে নাউন। এখন এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম ফাঁদ, বোঝা যায় না। তবে আমি তোমাদেরকে যদি বলি আমেরিকান গ্রামারে তোমার এই প্র্যাকটিস অর্থাৎ এই সিকেই ভার্ব ধরে নেয়, কি গ্রামারে, আমেরিকান গ্রামার অনুযায়ী। তবে আমরা যেহেতু ব্রিটিশ স্ট্রাকচারটা, ব্রিটিশ গ্রামারটা ফলো করি, সো আমাদেরকে এই ধারণাটাই রাখতে হবে, এই যে সিটা হচ্ছে নাউন আর এসিটা হচ্ছে ভার্ব। এবার মনে রাখবা সিটা হচ্ছে নাউন, এসিটা হচ্ছে ভার্ব। এখন এই ক্ষেত্রে কি বলো, দেখো এসিটা কি বলো, ভার্ব, আর এই সিটা কি বলো, নাউন। ক্লিয়ার? এই জায়গায় তোমার প্যাচ লাগানোর দরকার নাই, তুমি এই সূক্ষ্ম ফাটটা মনে রাখলেই হবে আশা করি। এবার আসি, দেখো উই ড্যাশ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল এন্ড কি বলো, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট। এখন দেখো এই যে হরতাল এবং ধর্মঘটের বিষয়ে আমাদেরকে কি করতে হবে, মানে এই বিষয়ে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে উন্নত করার জন্য। সেই ক্ষেত্রে কি আমাকে কি হ্যাভ টু নিতে হচ্ছে, অর্থাৎ একটু বাধ্যবাধকতা বুঝিয়েছে। কথাটা বুঝতে পেরেছ? এবার আসি, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, আমাদের সমাজ আসলে খারাপ মানুষ দিয়ে ভরা। দেখো উই ড্যাশ
রিমেইন। দেখো এই যে রিমেইন কিন্তু হচ্ছে তোমার কি বলো ফাইন্ড মানে ভার্বের বেস ফর্ম। অ্যাওয়ার অফ কি বলো অ্যাওয়ার অফ দেম, আমাদের কি বলো তাদের থেকে কি সচেতন থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি বলো এই হ্যাভ টু বসেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমি আরেকটা কথা লিখেছি দেখো, নিকট ভবিষ্যতে সাধারণভাবে একটি কাজ করতে হবে বা কোনো গুণের অধিকারী হতে হবে, এই অর্থে তোমার এই হ্যাভ টু ভার্বটা আবার বসতে পারে, তবে সেই ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ টু বসবে। এখন দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি, ইউ উইল ড্যাশ। ইউ উইল কি বলো, আমি কি বলছি বলো, কোনো একটা কাজ করতে হবে বা কোনো গুণের অধিকারী হইতে হবে। দেখো ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার। কেয়ারফুল ইন কি বলো, কোনো একটা কাজ করতে হবে বা কোনো একটা মানে এটা কাজ করতে হবে বা একটু ভবিষ্যৎ কেন্দ্রিক বুঝিয়েছে না, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এই হ্যাভ টুটা বসতে পারে। যদিও দিনাজপুর বোর্ডে একবার আসছে, আমি তাও এই এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তোমাদের বোর্ডে এমন কোনো কোশ্চেন নাই যে আমি এখানে দেই নাই। আমার কথাটা বুঝতে পেরেছো? এমন কোনো কোশ্চেন নাই যে আমি দেই নাই, প্রত্যেকটা কোশ্চেন বোর্ড কোশ্চেন আমি দিয়েছি, যাতে করে তোমরা প্র্যাকটিসটা সরাসরি মানে নর্মাল না করে তোমার হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো করতে পারো, যাতে তুমি একটা আত্মতৃপ্তি পাও। আচ্ছা দেখো এই যে দেখো ইউ ড্যাশ, এর ধারাবাহিকতা দুটো এক্সাম্পল দিয়েছি যেটা হচ্ছে বোর্ডে আসে না। ইউ হ্যাভ মানে ইউ হ্যাভ টু, কেন হ্যাভ টু লিখেছি, বি অ্যান ইঞ্জিনিয়ার। দেখো এটা কি বলো, কোনো একটা গুণের অধিকারী বুঝাইতে। দেখো এই যে ইঞ্জিনিয়ার হওয়া অর্থে সেই ক্ষেত্রে আমি কি বলো কি বসিয়েছি, হ্যাভ টু বসিয়েছি। কথাটা বুঝতে পেরেছো? আবার দেখো ইউ ড্যাশ বি অ্যাওয়ার অফ দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, অ্যান্ড এই ক্ষেত্রে কি বলো একটা কাজ বুঝিয়েছি, সেই ক্ষেত্রে কি বলো আমি হ্যাভ টু বসিয়েছি। ক্লিয়ার? এবার আসি হচ্ছে হ্যাড টু এ। আচ্ছা হ্যাড টু এর ক্ষেত্রে একটু আগে হ্যাড টুর ব্যবহারটা বলেছি, এবার আসি হচ্ছে হ্যাড টু। হ্যাড টুর ক্ষেত্রে দেখো কোনো কাজ কোনো কিছু করার বাধ্যবাধকতা রয়েছে, অবশ্যই হ্যাভ টু এর ক্ষেত্রে এটা। এখন দেখো এই যে দেখো বাধ্যবাধকতা রয়েছে, এটা কিন্তু প্রকাশ করতে, এটা কি করতে বলো, প্রকাশ করতে এই হ্যাড টু বসে। আর হ্যাড টু এর পরে সবসময় ভার্বের কি বলো প্রেজেন্ট ফর্ম। আচ্ছা প্রেজেন্ট ফর্ম হবে না, এটা বেস ফর্ম হবে। আচ্ছা এটা কি হবে বলো, বেস ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম আর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে কিন্তু বেশ একটা পার্থক্য আছে, আর সেটা যদি তোমাদেরকে এখন দেখাই তাহলে হয়তো অনেক ক্লাসটা অনেক লম্বা হবে। তবে একটু বলে দেই, ভার্বের বেস ফর্মটা হচ্ছে ওইটা যেটা হচ্ছে উৎপত্তিগত ভার্ব না, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ওইটা যেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে তোমার ভার্বের সাথে অ্যাস বাই এসও চাইলে যুক্ত হতে পারে, কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে কখনো তুমি অ্যাস বাই এস যুক্ত করতে পারবা না। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে ভার্বের বেস ফর্ম অর্থাৎ এর সাথে কখনো অ্যাস বাই এস যুক্ত হবে না, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে কি অ্যাস বাই এস যুক্ত হয়, আবার অনেক সময় নাও হতে পারে, তবে বেস ফর্মের ক্ষেত্রে কখনো অ্যাস বাই এস যুক্ত হবে না। যাই হোক এটা নিয়ে একটা ক্লাস নিব না, তবে একটু খেয়াল করে দেখো তাহলে কি এই হ্যাড টু এর পরে কি বলো ভার্বের বেস ফর্ম বসবে। যেমন প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, এখানে কি পিতামাতা তাদের সন্তানদের যত্ন নিতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, এই যে দেখো করতে হয়েছিল এই অর্থে মানে এই প্রকাশ করতে, তাহলে কঠোর যে পরিশ্রমটা মানে করতে হয়েছিল এটা কি প্রকাশ করতে না, হ্যাঁ। আর এই জায়গায় কি বলো পাস্ট ইন্ডিকেট করতেছে, সেই ক্ষেত্রে আমাকে কি হ্যাড টু বসাইতে হয়েছে। বুঝতে পেরেছো? এবার আসি ইন এনসেন্ট টাইম পিপল ড্যাশ ফাইট অ্যাগেনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমালস। দেখো প্রাচীনকালে লোকদের ভয়ানক কি বন্যপ্রাণী যেগুলো ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের যারা আমরা ছিলাম বা আমাদের বাপ দাদা বা এরকম পূর্বে যারা ছিল তাদের ক্ষেত্রে কি তাদের এই বন্যপ্রাণী ক্ষেত্রে তাদের বেশ স্ট্রাগল করতে হয়েছে। কারণ সেই ক্ষেত্রে তোমাদের এই যে দেখো হয়েছিল, দেখো বাঁচার জন্য কি আমাদের কি বলো তাদের কি করতে হয়েছিল, তাদের হচ্ছে স্ট্রাগল করতে হয়েছিল, সেটা প্রকাশ করতে আমি কি বসিয়েছি বলো এই হ্যাড টু বসিয়েছি। একটু বুঝতে পেরেছ? আচ্ছা এবার আসি দ্য ব্রিজ গ্রু ওল্ড দে ড্যাশ রিপেয়ার ইট। এখন দেখো সেতুটি কি বলো পুরাতন হয়েছে, এখন তাদের কি বলো একটা মেরামত করতে হয়েছিল, এই যে দেখো হয়েছিল এই অর্থে কি বলো হ্যাভ টু বসিয়েছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এবার আসি ওই এক্সাম্পল। আচ্ছা আমি একটা সবুজ কালি নিয়ে লিখি। আচ্ছা আচ্ছা এবার দেখো ওই ধারাবাহিকতায় কিছু এক্সাম্পল ছিল, সেটা একটু আমি যদি তোমাদেরকে দেখাই। শি ড্যাশ ওয়ান্টেড টু সেলিব্রেট হার বার্থডে। শি ড্যাশ, এখন বার্থডের জন্য তাকে কি করতে হবে,
দেখো শি ড্যাশ ডেকোরেট হার রুম। এখন দেখো এই ডেকোরেট এটা কিন্তু বারবার বেস ফ্রম, আর এর সাথে কিন্তু অ্যাজ বাই ইয়েস নাই, অ্যাজ বাই ইয়েস কি নাই। তাহলে কি তার বার্থডের জন্য কি তার রুমটাকে কি করতে হয়েছিল বলো, সাজাতে হয়েছিল। সেই ক্ষেত্রে আমি কি বসিয়েছি, হ্যাড টু বসিয়েছি। আচ্ছা, এই যে এটা আমি এইমাত্র তোমাদেরকে পড়িয়েছিলাম, এটাও এইমাত্র দেখিয়েছিলাম। আবার দেখো আর একটু খেয়াল করে দেখো, ডু ইউ অফেন অথবা অফটেন ড্যাশ ট্রাভেল অন বিজনেস। আমি তোমাকে একটা কথা বলে দিয়েছি, দেখো একটা নোট দিয়েছি, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার নিয়ম। হ্যাঁ, টেন্স এবং নাম্বার ও পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড বসাইতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমার একটু খেয়াল করে দেখো, এই যে কোশ্চেন করার জন্য মনে রাখবা, কোশ্চেন করার জন্য সবসময় ডু ভার্বটাকে ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে তোমার যেহেতু একটু ইন্টারোগেটিভ সেন্সে একটা বোর্ড কোশ্চেন এসেছিলো, সেই ক্ষেত্রে আমি তোমাকে আমি সুন্দর করে লিখে দিয়েছি। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি হ্যাভ টু এর ব্যবহার গেল, অর্থাৎ হ্যাভ টু ভার্বের, অ্যান্ড সেক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটা তোমাদেরকে শিখিয়েছি। এবার তোমাদেরকে শিখাবো হচ্ছে হ্যাড বেটার। এই হ্যাড বেটারের পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, এর আগে একটা সাবজেক্ট, তারপরে কি এই হ্যাড বেটারের পরে কি বলো, ভার্বের বেস ফর্ম বসে। এখন দেখো এই হ্যাড বেটারের অর্থটা কি বলো, বরং ভালো অর্থে বসে, বরং ভালো অর্থে বসে। সেটা কি বলো, পরামর্শ বা উপদেশ দেওয়া, কি করা উচিত তা বুঝতে পারা, এই অর্থে হচ্ছে হ্যাড বেটারটা বসে। আরেকটা ব্যবহার দেখো, এটা এমন ভাব প্রকাশ করা হয় যেন কাজটি না করলে কোনো সমস্যার সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে তোমার হ্যাড বেটার বসানো হয়। আবার দ্রুত কাজটি করতে হবে, তাৎক্ষণিক, তোমার বরং এটা করলে ভালো হয়, এই ঘরতেও তোমার হ্যাড বেটার বসতে পারে। কারণ আমি তোমাদেরকে বলি, তোমার একটা খুব সুন্দরভাবে মনে রাখবা, কাউকে একটু উপদেশ দেওয়া বা বরং ভালো অর্থে তোমার হচ্ছে হ্যাড বেটারটা বসে। ক্লিয়ার এটা? আচ্ছা দেখো, এই যে দেখো, ইউ হ্যাভ ড্রাই কফ, ইউ হ্যাভ আ ড্রাই কফ, ইউ ড্যাশ কনসাল্ট আ ডক্টর। দেখো মনে রাখবা, কাউকে যদি কোনো পরামর্শ দেওয়া অর্থ কিন্তু তোমার এই হ্যাড বেটারটা বসতে পারে। দেখো ইউ ড্যাশ আ কনসাল্ট আ ডক্টর, তুমি একটা অসুস্থতা ক্রিয়েট করেছো বা অসুস্থতা হয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে কি কনসাল্ট আর ডক্টর দেখানো উচিত, সেই ক্ষেত্রে কি বলো, আমি হ্যাড বেটার বসিয়েছি। দেখো এই যে সাবজেক্ট, এই ড্যাশ এরপরে কিন্তু বারবার বেস ফর্ম বসেছে, আর এটা উচিত অর্থ দিয়েছে, অর্থাৎ এই যে দেখো কি করা উচিত বা বুঝতে পারা, এই অর্থে কিন্তু তোমার হ্যাড বেটারটা বসেছে। আচ্ছা, এই কিছু এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। আচ্ছা দেখো, ইউ ড্যাশ নট। দেখো আমি তোমাকে একটা কথা বলে দিয়েছি, এই যে নেগেটিভ, আমি একটু সুন্দর করে এখানে নোটও লিখে দিয়েছি। দেখো নেগেটিভ ফর্ম অফ হ্যাড বেটার, নাবোধক বাক্যে, এই নাবোধক বাক্যেও কিন্তু তোমার হ্যাড বেটার বসতে পারে। দেখো উচিত নাও তো অর্থে বসতে পারে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি কি বসিয়েছি বলো, এই হ্যাড বেটার বসিয়েছি। এবার দেখো, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্র্যান্ডিং ইউ আ স্টিপেন্ড। এখন তোমার স্টেপেন্ড নেওয়ার জন্য তোমাকে টিচারের কাছে, মানে তোমার কলেজে যে প্রিন্সিপাল, তার কাছে কি অ্যাপ্লাই করা উচিত, কারণ সেই ক্ষেত্রে এটা একটা উপদেশ দিয়েছে, সেই ক্ষেত্রে কি আমাকে হ্যাড বেটার বসাইতে হয়েছে। আচ্ছা, ইট ইজ আ সিক্রেট ম্যাটার। এখন দেখে উই ড্যাশ নট, এই যে দেখো এই কিন্তু নেগেটিভ অর্থ বসতে পারে। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। এখন পাবলিকলি যদি এটা আমরা বলি তাহলে কি হয়ে যাবে, রিভিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু সিক্রেট রাখাই ভালো। হ্যাঁ, মানে আমাদের উচিত হবে না পাবলিক প্লেসে বলা। তাহলে কি বলো, ওই রকম নেগেটিভ বোঝাতেও কি বলো, এই হ্যাড বেটারটা বুঝতে পারে। এতটুকু বুঝতে পেরেছো? এবার আসি, ইউ ড্যাশ বাই আ কোট। তুমি বরং একটা কি নিয়ে, কোটটা নিয়ে নেওয়াই ভালো। এখন কোটটা কেন নিবা, হয়তো দেখা গেছে তোমার একটা কোনো ওকেশন বা এই ক্ষেত্রে তোমার এটা ব্যবহার করা লাগতে পারে। আচ্ছা, উই ড্যাশ গো টু সি হার। এখন দেখো তাকে দেখা উচিত, এই অর্থে তোমাকে কি বলো, তাকে দেখতে যাওয়া উচিত, এই অর্থে কি বলো, হ্যাড বেটার বসেছে। এই দেখো হয়তো বৃষ্টি পড়তেছে, এই জন্য তোমার উচিত কি বলো, একটা আমব্রেলা নিয়ে নেওয়া। এবার আসি, ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ। তোমার উচিত তোমার নিজেকে রিফ্রেশ করার জন্য কি বলো, রেস্ট নেওয়া উচিত। এবার আসি, ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার। তোমাকে দ্রুত যাওয়া, তোমার কি বলো, দ্রুত যাওয়া উচিত, এই অর্থে কি বলো, হ্যাড বেটার বসেছে। এবার দেখো, ইউ হ্যাড বেটার সব ক্ষেত্রে কিন্তু দেখতেছো, এই যে দেখো ভার্বের বেস ফর্ম বসতেছে এই হ্যাড বেটার পরে, ভার্বের বেস ফর্ম, এই যে দেখো ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, এই যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভার্বের
বেস ফর্ম বসতেছে, কিন্তু তোমাকে এর আগের ইয়ারতেও কিন্তু তোমার সেই ভার্বের বেস ফর্মগুলোই বসছে, কিন্তু এখানে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অর্থটা যদি তুমি ধরে ফেলতে পারো সেই ক্ষেত্রে তোমার এই 4টা রুলসের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হবে না। এখন তোমাদেরকে যদি একটু হালকা ব্যাগে নিয়ে দেখাই, একটু দেখো, এই যে দেখো, এই যে আমি যে 4টা রুলস তোমাকে পড়িয়েছিলাম, এই যে দেখো, আমি যদি একটু সামারি করে তোমাকে দেই তোমার জন্য আরও ভালো হবে। দেখো আমি শুরুতে তোমাকে এই 4টার মধ্যে এটাকে সহজ করে দিয়েছি। বাক্যে যদি তুমি দেন দেখো, চোখ বন্ধ করে, এরকম এই স্ট্রাকচারে থাকলে চোখ বন্ধ করে তুমি উড লেদার বসাবা, কোনো কাজ নাই, চোখ বন্ধ করে। তবে এই 3টার ক্ষেত্রে দেখো, এই হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু কখন বসবে, যদি তোমার বাধ্যবাধকতা বা আবশ্যকতা বোঝায়। আর এই হ্যাড বেটার তোমার হচ্ছে কি উচিত অর্থে বসবে। আবার এই দেখো, এই যে দেখো ইউজ টু, এখনো পড়াই নাই, পড়াবো, এটা কি বলো, অতীতে কোনো কাজ করার অভ্যস্ততা ছিল সেই অর্থে তোমার এই ইউজ টুটা বসে। তাহলে আমার এই হ্যাড বেটার পর্যন্ত শেষ। এবার আসি আমরা ইউজ টুটা পড়াই। আচ্ছা, এবার আসি এই ইউজ টু। দেখো ইউজ টু দ্বারা অতীতের কোনো কাজ, অতীতের কোনো কিছুর অভ্যস্ততা বোঝায়। ইউজ টু দ্বারা কি বলছি বলো, অতীতের কোনো কিছুর অভ্যস্ততা বোঝায়। আচ্ছা আমি তো একটু ইয়া করে ফেলছি যদিও, হ্যাঁ। আচ্ছা এই যে দেখো, এই ইউজ টু অতীতের কোনো কিছুর অভ্যস্ততা বোঝায়, সেই ক্ষেত্রে কি আমরা এই ইউজ টুটা বসাই। আর ইউজ টুর ক্ষেত্রে কি বলো, ভার্বের বেস ফর্ম বসে। এখন দেখো, সামটাইমস উই বিকাম স্পিচলেস রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ উই ড্যাশ। এখন আমরা চাইল্ডহুড মেমোরির টাইমে আমরা একটা বিষয় নিয়ে সেটা আলোচনা করতে চাচ্ছি। এই যে দেখো, সুইম ইন দ্য রিভার। আমরা অতীতে আমরা এই যে দেখো নদীতে কি করতাম বলো, সাঁতার কাটতাম। তাহলে এই অতীতের কোনো কিছুর একটা অভ্যস্ততা বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমি কি বসিয়েছি বলো, ইউজ টু বসিয়েছি। আচ্ছা তাহলে এটা আরেকটা জিনিস বলতে পারি, অতীতের কোনো কিছু অভ্যস্ততা বোঝাতেও কি ইউজ টু বসতে পারে। এবার আসি, দেখো শি ড্যাশ সিং ইন আ কিওর বাট গ্যাভ ইট আপ। একটু খেয়াল করে দেখো, গিভ আপ, হ্যাঁ গিভ আপ। এই গিভ আপ মানে কি, গিভ আপ মানে হচ্ছে ধরো হচ্ছে ছেড়ে দেওয়া। এখন দেখো শি ড্যাশ গিভ ইট আপ ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজন, কিছু কারণবশত কারণে তার হচ্ছে, এই যে দেখো কিওর মানে হচ্ছে তোমার গানের দল। আচ্ছা এই কিছু কারণে তাকে এই গানের দল থেকে মানে অতীতে সে হচ্ছে তোমার এই গানের দলের সাথে অভ্যস্ত ছিল, কিছু কারণে সে তার এটা ছেড়ে দিতে হয়েছে। এখন দেখো এই যে অতীতের একটা অভ্যস্ততা বুঝেছে, সেই ক্ষেত্রে আমাকে কি ইউজ টু বসাইতে হয়েছে। একটু বুঝতে পেরেছো? এইমাত্র এটা এক্সাম্পলটা লিখেছিলাম, আমরা কি বলো এই যে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ততা ছিল, সেই ক্ষেত্রে আমি ইউজ টু বসিয়েছি। এখন দেখো হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, হয়তো সে অতীতে কোনো তোমার খারাপ কোনো অ্যাক্টিভিটিসে সে কী ছিল, অভ্যস্ত ছিল, সেই ক্ষেত্রে আমি কি বসিয়েছি, ইউজ টু বসিয়েছি। আচ্ছা এবার আসি, তোমাদের মোটামুটি যদি বলি যে তোমার আগেই বলেছিলাম যে আমার ক্লাস টাইমটা হচ্ছে হয়তো একটু কম হবে, কিন্তু ক্লাস সংখ্যা বেশি হবে। আজকে তোমাদের এই ইউজ টু পর্যন্তই শিখিয়েছি। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের এই যে এগুলো শিখাবো, হ্যাঁ এরকম একটা প্যাটার্নে তোমাদের রুলসগুলো শিখাবো। আগে আপাতত তোমাদের এই ক্লাসটা হচ্ছে ক্লাস ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর তোমরা অনলাইনে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে ফ্রি ক্লাসগুলোতে তোমরা যে ক্লাসগুলো হচ্ছে অনেক লং টাইম বা 1 থেকে 1.5 ঘন্টা দেওয়া থাকে, তোমরা সেই ক্লাসগুলো করো না। এখন সেই ক্ষেত্রে তার এই ধারাবাহিকতা আমরা চাচ্ছি যে ছোট শর্ট টাইম ক্লাসগুলো দিয়ে তোমাদেরকে যাতে ক্লাসটা করানো যায় সেই অর্থে তোমাদেরকে দেওয়া। আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের গোল থিঙ্কিং একাডেমি পেজে লাইক, কমেন্ট এবং ইউটিউবে আমাদের চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করবা। আর তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।